স্বাগত টিভিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশকে মুছে দিতে কল্পকাহিনী প্রচার করা হচ্ছে এমন মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে তা ঠেকাতে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ আহ্বান জানান তিনি। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূচনা বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার যে চেষ্টা চলছে তা ধামাচাপা দিয়ে আরেকটি বাংলাদেশের কাহিনী রচনার অপচেষ্টা চালানো হচ্ছে। এটা শুধু এখন এক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করে ফেলছে। এখন এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতা অনেকের পছন্দ হচ্ছে না মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, অপপ্রচার ঠেকাতে একজোট হতে হবে সবাইকে। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এই নতুন বাংলাদেশের যাত্রাপথে এটা একটা মস্ত বড় বিষয় হয়ে দাঁড়িয়ে। সেটার জন্যই আমরা সবাই মিলে পরামর্শ করে যাতে করে একযোগে আমরা কাজটা করতে পারি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিতীয় দিনে আজ বৈঠক করবেন ইসলামী দলগুলোর নেতারা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল বিকেলে প্রথম দিনের বৈঠকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। পাশাপাশি জামায়াতে ইসলামী 12 দলীয় জোটের এনপিপি সহ আরও কিছু রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কঠিন সময় পার করছে দেশ, তাই সংঘাত নয় সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠকে রাজনৈতিক দলগুলো চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি, পরবর্তী জাতীয় নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভারত বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে। বাংলাদেশকে নতজানু এবং দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এমন ঐক্যমতের কথা উঠে এসেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এছাড়া ভারতের আগ্রাসী মনোভাব মোকাবিলায় সরকারের পাশে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বুধবার বিকেলে দেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ভারত সম্পর্ক এবং জাতীয় নির্বাচন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াত সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যমতের কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখব। এদিকে নেতারা বলেন, ভারতের আগ্রাসী মনোভাব মোকাবেলায় থাকবেন সরকারের পাশে। ভারতে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয়। জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা। সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন যে খুব শীঘ্রই এই সলিডারিটি অ্যাকশনটা কি হতে পারে সেটা উনি আমাদের সবাইকে জানাবেন, জাতির জন্য জানাবেন এবং আমরা সবাই সেটা পালন করবেন। জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা হোক দেশের সকল স্টেক হোল্ডারদের নিয়ে, যাতে করে সরকার বাংলাদেশে জাতীয় ঐক্যের ভিত্তিতে ক্রান্তিকালীন রাজনৈতিক পর্ব, রাজনৈতিক উত্তরণের পর্ব, সেই পর্ব পালন করতে পারে। আর সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদ দেন জামায়াতে ইসলামীর আমির। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়ে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম,
এটাই আমাদের অব্যাহত থাকবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। ষড়যন্ত্র হচ্ছে, এটা বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্টা হচ্ছে। অতএব আমরা সরকারের সাথে ঐক্যমত প্রকাশ করেছি, একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য থেকে অপপ্রচার হচ্ছে। ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুককে ডেকে এ বিষয়ে বাস্তব চিত্র তুলে ধরে অসন্তোষের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাজ্যের অল পার্লামেন্ট গ্রুপের একটি বড় প্রতিবেদন এসেছে। সেখানে দেখানোর চেষ্টা হয়েছে যে গেল 5 আগস্টের পর বাংলাদেশে বেশি মৃত্যু হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে বিস্তারিত তথ্য সারাহ কুককে জানানো হয়েছে। 5ই আগস্টের আগে এত বড় একটি ঘটনা ঘটেছে, বিপুল সংখ্যক মানুষকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে, সেটি অল পার্লামেন্ট গ্রুপের প্রতিবেদনে নেই। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ, তবে ভারতকেও তা সমানভাবেই চাইতে হবে। এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে, দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ভাঙচুরের ঘটনার পর পশ্চিমবঙ্গে উপ হাই কমিশনের নিরাপত্তা বাড়িয়েছে কলকাতা পুলিশ। এদিকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের হুমকির নিন্দা জানিয়ে সেবা দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। এদিকে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গে 3 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে সম্প্রতি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে 2রা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে একটি সংগঠন। এর প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এ ঘটনার পর পশ্চিমবঙ্গের বেগবাগানে বাংলাদেশ উপ হাইকমিশনের নিরাপত্তা বাড়িয়েছে কলকাতা পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সিসিটিভির মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের হুমকির নিন্দা জানিয়েছে ভারতের চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখা। বুধবার সংবাদ সম্মেলনে আগরতলায় বেশ কিছু চিকিৎসকদের, বাংলাদেশি রোগী এবং হোটেল ব্যবসায়ীদের পর্যটক বয়কটের বিরোধিতা করা হয়। দুই দেশের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তা অচিরেই কাটবে বলে প্রত্যাশা তাদের। এছাড়া যে কোনো পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন বাংলাদেশি রোগীদের। ডাক্তার কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না। আমরা ডাক্তার মানে মানবিকতার প্রতীক, আমাদের এই মনোভাব কখনো থাকা উচিত না। যারা এই ধরনের করতে বলছি তারা বলছি যে রুগীদের মধ্যে ভেদাভেদ কখনো আনবেন না, রুগীদের আপনি চিকিৎসা করুন, কিন্তু রুগীদেরকে কোনো বয়কট বা বঞ্চনা করবেন না। এদিকে নিরাপত্তার কারণে বাস দিয়ে ঘিরে রাখা হয়েছে বাংলাদেশ ভারত রেল লাইন। মাঝে মাঝে কিছু মালবাহী ট্রেন চললেও আপাতত চলছে না কোনো যাত্রীবাহী ট্রেন। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতে বিক্ষোভের জেরে সিলেটের জকিগঞ্জ এবং শেওলা এবং মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, তবে দেশের প্রধান স্থলবন্দরগুলো দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম প্রায় স্বাভাবিক রয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইসকন এবং চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে সিলেটের জকিগঞ্জ শুল্ক বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় ভারতের করিমগঞ্জের সনাতনী ঐক্যমঞ্চ নামে একটি সংগঠনের বিক্ষোভকারীরা। একই কারণে বন্ধ রয়েছে জেলার শেওলা শুল্ক স্টেশন। এদিকে ত্রিপুরায় বিক্ষোভের জেরে কার্যক্রম বন্ধ রয়েছে মৌলভীবাজারের চাতলাপুর এবং বটুলি শুল্ক স্টেশনের কার্যক্রম। জকিগঞ্জের শুল্ক স্টেশন কর্মকর্তারা জানান, ওপারে বিক্ষোভ সমাবেশের কারণে এই 2 স্টেশন দিয়ে কোনো পণ্য আমদানি রপ্তানি হচ্ছে না। বেশ কিছু পণ্যবাহী ট্রাক 2 সীমান্তে আটকা পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ভারতের সাথে সম্পর্ক অগ্রসরে কূটনৈতিকভাবেই এগোতে হবে, আর সেই পথেই হাঁটছে বাংলাদেশ। এখন প্রয়োজন ভারতের সদিচ্ছা, এমনটাই বলছে কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা সংশোধন জরুরি বলেও মত দেন তারা। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের পারদ চড়তে থাকে। বিবৃতি পাল্টা বিবৃতিও আসতে থাকে। সবশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তলব করা হয় ভারতীয় হাইকমিশনারকে। সামাজিক গণমাধ্যমেও চলছে পাল্টাপাল্টি।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ কূটনৈতিক সমাধান চায় বলেই প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে। সমস্যার সমাধান করতে হবে কূটনৈতিকভাবেই। তলব করাটা মানে হলো যে কূটনীতি শুরু হয়েছে, কারণ আমার পথটা কি হয় কূটনীতি, যদি আমি না চাই তাহলে আমি কি সংঘর্ষ চাচ্ছি কিনা। স্বাভাবিকভাবে সংঘর্ষ আমি চাচ্ছি না, আমি তো কূটনীতি চাচ্ছি। এখন যেটা দেখা দরকার সেটা হল কূটনীতির একাধিক মাধ্যম আছে, কাঠামো আছে, সেগুলো সক্রিয় করা এবং সেগুলো ব্যবহার করা। এ মাসের মাঝামাঝি ফরেন অফিস কনসালটেশনও অনেক সমস্যার সমাধান করবে বলে মনে করেন তারা। বাংলাদেশের কোন অবস্থাতে কোনো রকম ভায়োলেন্সের পক্ষপাতী না। আমরা আশা করছি ডিসেম্বরে যে দুই পররাষ্ট্র সচিবের ভিতরে যে একটা মিটিং হওয়ার কথা ঢাকাতেই, এটা আমাদের রুটিন রেগুলার বছর হয়ে আসছে। আমরা ওটার জন্য তাকিয়ে আছি। ভারতের সাথে আমাদের বায়োলেটারাল সম্পর্ক বহুমাত্রিক, আমরা এটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। তবে ভারতীয় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন তারা। লোকজন তো এই ধরনের কথা বলা ঠিক না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আবহমান বাংলায় শীত মানেই পিঠা পার্বণ। শীত আর পিঠাপুলির একে অপরের সঙ্গে লতায় পাতায় জড়িত এই সম্পর্ক। শীতের আগমনী বার্তায় বগুড়া হয়ে উঠেছে রীতিমতো পিঠার শহর। পাড়া মহল্লায় ছোট ছোট দোকানে জমে উঠেছে হরেক পিঠার বিকিকিনি। স্বল্প পুঁজিতেই এই ব্যবসায় লাভবান হচ্ছেন বিক্রেতারা। ভোর আর সন্ধ্যায় বগুড়া শহরের জনাকীর্ণ স্থানে, রাস্তার মোড়ে কিংবা মহল্লার অলিগলিতে শীতের হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী পিঠা বিক্রেতারা। সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ধোঁয়া ওঠা ভাপা, জিভে জল আনা চিতই ও মজাদার নারিকেল পুলি সহ নানা ধরনের পিঠা। বছর বিশেক আগে সংসারের হাল ধরতে বাড়ি বাড়ি গিয়ে পিঠা বিক্রি করতেন বগুড়ার আয়েশা খাতুন। পরে পাড়ায় বসিয়েছেন পিঠার দোকান। বছরের অন্য সময়ে আটার রুটি, সবজি বিক্রি করে কোনো রকমের দিন চললেও শীতকালে পিঠার ব্যবসা বেশ ভালো চলে তার। 20-25 বছর হলে করে দুই মেয়েকে আমি লেখাপড়া শিখেছি, চাকরি বাকরি এখনো পায় নাই, বেকার বসে আছে। এখানে ভাবা চিতই নাচতে তেল পিঠা করি। মৌসুমী পেশা হিসেবে পিঠা বিক্রির আয়ে চলছে আসিয়া খাতুন, বেগুনি খালার মতো অনেকের সংসার। আমি এই দোকান বহুত বছর ধরে করি, 30-35 বছর হচ্ছে। আমি যখন দোকান করছি তখন ওয়ান্ডারল্যান্ড ছিল না, পুরানা স্টেডিয়াম ছিল, তখন থেকে আমি এক চুলে দিয়ে দোকান করি। কোনো কোনো ব্যবসায়ী তাদের দোকান বা রেস্টুরেন্টের সামনে বসাতে শুরু করেছেন একই আদলে পিঠা তৈরির সরঞ্জাম। পিঠা আইটেমটা আমাদের তো ওইভাবে অ্যাড ছিল না, এখন যেহেতু অ্যাড করা হয়েছে আর শুরুর দিকের অবস্থা, কিন্তু মোটামুটি ভালো একটা রেসপন্স, আর আমাদের পিঠার মানটা অনেক ভালো। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বাড়িতে তৈরি করতে না পারলেও হিমেল ঠান্ডায় জমিয়ে পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে। শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসছেন পিঠার দোকানে। আমরা 3 রকমের পিঠা খেয়েছি, 3 থেকে 4 রকমের পিঠা খেয়েছি। চিতই পিঠা, কুশলি পিঠা, তেলের পিঠা, ভালো লেগেছে পিঠাগুলো সব। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এসব পিঠাপুলির চাহিদা আরও বাড়বে বলে প্রত্যাশা পিঠা বিক্রেতাদের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। আজ সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের 3 ম্যাচের টি-20 সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে প্রথম ম্যাচ। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি টি-20তেও ধরে রাখতে চান আধিপত্য। সিলেটের চা বাগানে প্রকৃতির মাঝে উন্মোচিত হয়েছে সিরিজের ট্রফি। আইরিশ অধিনায়ক বললেন, বাংলাদেশকে প্রতি মুহূর্তে ভিন্ন রূপে আবিষ্কার করছেন তিনি। বাংলাদেশে এসে একের পর এক নতুন অভিজ্ঞতার সাক্ষী আয়ারল্যান্ডের নারী ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজ চলাকালে ঢাকায় রিকশা চড়ার অভিজ্ঞতা হয়েছে। এবার টি-20 সিরিজের আগে প্রকৃতিকন্যা সিলেটেও অচেনা রূপে দেখা গেল ভিনদেশি ক্রিকেটারদের। মালনীছড়া চা বাগানে ঐতিহ্যবাহী পোশাক পরে টি-20 ট্রফির ফটো সেশনে অংশ নিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস। সাথে ছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। বাগানে নারী চা শ্রমিকদের মতো পাতাও তোলেন তারা। প্রথমবারের মতো চা বাগানে এমন ব্যতিক্রমী আয়োজনের ট্রফি উন্মোচনকে দারুণ অভিজ্ঞতা বলছেন দুই অধিনায়ক। একদম ট্রেডিশনাল একটা ড্রেস পরে ডিফারেন্ট ওয়েতে, আসলে কল্পনার বাইরে কাইন্ড অফ। তো যখনই আইডিয়াটা শুনি ভালো লেগেছে, বাট বলবো যে গুড ইনিশিয়েটিভ, কারণ এটা ডিফারেন্ট ওয়েতে হয়তো বা উইমেন ক্রিকেটকে আরো বেশি প্রমোট করবে। এই সফরে এসে বাংলাদেশের ভিন্ন রূপ আমাদের কাছে ধরা পড়েছে। ঢাকায় রিকশার অভিজ্ঞতা
আমরা উপভোগ করেছি, কিন্তু সিলেটে এসে আমরা এই দেশের প্রকৃতির সত্যিকারের রূপ আবিষ্কার করেছি। এর আগে সকাল থেকে সিলেটের সবুজে ঘেরা মাঠে অনুশীলনে নামে আইরিশ ক্রিকেটাররা। দুটি পাতা একটি কুড়ির দেশের কন্ডিশনটাও মনে ধরেছে তাদের। তাই তো ওয়ানডে সিরিজের ব্যর্থতা কাটিয়ে টি-20তে ভালো করার প্রত্যয় তাদের। টি-20 সিরিজ ঘিরে আমরা রোমাঞ্চিত। ওয়ানডে সিরিজে আমরা চেষ্টা করেছি, কিন্তু ফলাফল ইতিবাচক ছিল না। এটি ভিন্ন ফরম্যাট, আর এখানে যে কেউ জিততে পারে। আমরাও আমাদের সর্বোচ্চ দিব। ওয়ানডেতে সব ডিপার্টমেন্টেই সমান সাপোর্ট পেয়েছেন অধিনায়ক জ্যোতি। টি-20তেও তা পেতে চান, তবেই এই ফরম্যাটে আইরিশদের বিপক্ষে আধিপত্য ধরে রাখা সম্ভব। মোরাললেস সিলেটেই বেশি খেলি, সো এখানকার উইকেট অনেক বেশি ভালো, এবং যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি ভাবে নেওয়ার কোনো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম টি-20, 7 ও 9 ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। দর্শক, প্রথমবারের মতো যুব বিশ্বকাপে কোয়ালিফাই করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দল। আর কিছুক্ষণ আগেই তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে, আর দুপুরেই তাদেরকে হকি ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। তারা সদ্য সমাপ্ত যে অনূর্ধ্ব 21 এশিয়া কাপ আছে, সেই টুর্নামেন্টে তারা পঞ্চম হয়ে ফিরেছে। আমরা এই মুহূর্তে চলে যাব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, কিছুক্ষণ আগেই দল ঢাকায় ফিরেছে, তাদেরকে নিয়ে এই হকি ফেডারেশনের কর্মকর্তাদের কর্মপরিকল্পনাটা কি আজকে, এবং সেখানে তাদের প্রতিক্রিয়াটাই বা কেমন দেখছেন? কনক যেমনটি বলছিলেন যে যুব এশিয়ান কাপে পঞ্চম স্থান অধিকার করে বাংলাদেশ যুব হকি দল আজ ঢাকায় ফিরেছে। কিছুক্ষণ আগেই তাদের বহনকারী বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এখন পর্যন্ত তাদের বেরিয়ে আসাটা আমরা দেখিনি, কারণ তারা এখন নিশ্চয়ই ইমিগ্রেশনের কাজটা সারছেন এবং তারপরে তারা বেরিয়ে আসবেন। কনক, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে দর্শকদের যে এই আসরটিতে কিন্তু বাংলাদেশ মোট 6টি ম্যাচ খেলেছে। তার মধ্যে প্রথম ম্যাচে ওমানের সাথে 3-1 গোলে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে 6-0 গোলে হেরেছে, এবং মালয়েশিয়ার সাথে 2-2 গোলের ড্র। এরপরে চীনের সাথে 1-1 গোলের ড্র। এরপর সব ম্যাচটিতে থাইল্যান্ডের সাথে 7-2 গোলে জিতেছে, এবং পঞ্চম স্থানের নির্ধারণী ম্যাচটাও ছিল কিন্তু চীনের সাথে, সেখানে 6-3 গোলে জয় পেয়েছে বাংলাদেশ, এবং তার মধ্য দিয়ে পঞ্চম স্থান অধিকার করে যুব বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ দলটি কিন্তু বাংলাদেশের মাটিতে পা রাখলো। একটু আপনাকে জানাতে চাই কনক, যে আজকে এই দলটি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন শেষে তাদেরকে মিষ্টিমুখ করানো হবে, এবং ফেডারেশন কর্তারা এসেছেন। আমরা দেখেছি ফেডারেশনের সাধারণ সম্পাদক তিনি বিমানবন্দরের ভেতরে গেছেন, সেই সাথে বিমান বাহিনীর কিছু কর্মকর্তাও গেছেন। তারা খেলোয়াড়দের মিষ্টিমুখ করিয়ে এখান থেকে নিয়ে চলে যাবেন সোজা ফ্যালকন হল, অর্থাৎ বিমান বাহিনী প্রধানের কার্যালয়ে, এবং সেখানে বিমান বাহিনী প্রধান যেহেতু হকি ফেডারেশনের সভাপতি, সে কারণে তিনি সেখানে এই খেলোয়াড়দের একটা ছোট্ট সম্বর্ধনার আয়োজন করেছেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের জন্য হয়তো একটি বোনাস ডিক্লেয়ার থাকবে, আর কি একটা বোনাস ঘোষণা করা হবে বা তাদের কোনো উপহার দেওয়া হবে। সেই বিষয়টাও আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে সেই ঘোষণাটাও আসবে। সবকিছু মিলে বাংলাদেশের জন্য এটা একটা গর্বের ব্যাপার যে বাংলাদেশের হকি দল কোনো বিশ্বকাপে খেলার জন্য প্রথমবারের মতো সুযোগ পেল, এবং সেটা যুবাদের হাত ধরেই কিন্তু আসলো। কনক, আমরা সবাই মনে করি এই বিশ্বকাপে যুবারা ভালো করবেন, এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক হকিতে অর্থাৎ বিশ্ব হকিতে একটা নতুন পথের উন্মোচন হলো এবং নতুন দিশা পেল। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে নিশ্চয়ই হকিতে বাংলাদেশ একসময় অনেক বড় অবস্থানে পৌঁছে যাবে। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লা লিগায় শিরোপা দৌড়ের ব্যবধান কমানোর সুযোগ হারালো রিয়াল মাদ্রিদ। এমবাপের পেনাল্টি মিসের দিনে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে 2-1 গোলে হারল বর্তমান চ্যাম্পিয়নরা। সান ম্যামেসে 14 মিনিটে রিয়ালের হয়ে বল জালে পাঠান এমবাপে, কিন্তু অফসাইডের বাঁশিতে বাতিল হয় সেই গোল। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও বলার মতো আক্রমণ ছিল না আনচেলত্তির দলের। দ্বিতীয়ার্ধের শুরুতে বেরেনগারের গোলে লিড নেয় বিলবাও, এরপর পেনাল্টি পায় রিয়াল, কিন্তু স্পট কিকে ব্যর্থ এমবাপে। যদিও 78 মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেলিংহ্যাম, কিন্তু 2 মিনিট পর আবারও লিড নেয় বিলবাও। স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন গুরুজেতা। 15 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রইল রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে 4 পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 4 ম্যাচে হারের পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্টকে 3-0 গোলে হারিয়েছে গার্দিওলার দল। বিগ ম্যাচে আর্সেনালের কাছে 2-0 গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। আর টেবিল টপার লিভারপুল 3-3 গোলে ড্র করেছে নিউক্যাসলের সাথে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 7 ম্যাচ হারের বৃত্ত থেকে বের হতে নটিংহামের বিপক্ষে মাঠে নামে ম্যান সিটি। ম্যাচের শুরুতেই বের্নার্দো সিলভার গোলে লিড নেয় তারা। 31 মিনিটে কেভিন ডি ব্রুইনা ব্যবধান দ্বিগুণ করলে 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আসে আরও একটি গোল, জাল খুঁজে পান জেরেমি ডোকু। 14 ম্যাচে 8 জয় ও 2 ড্রয়ে সিটির পয়েন্ট 26। একই দিন বিগ ম্যাচে আর্সেনালের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে গোল পেতে আর্সেনালকে অপেক্ষা করতে হয় 54 মিনিট পর্যন্ত। গোল করেন জুরিয়েন টিম্বার। 73 মিনিটে গানারদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়াম সালিবা। ম্যানিউর কোচ হওয়ার পর লিগে এটি রুবেন আমোরিমের প্রথম হার। ফিফা বিশ্বকাপের আদলে এবার 32 দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। আজ রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তুতি। আগামী বছর যুক্তরাষ্ট্রের 12টি স্টেডিয়ামে বসবে নতুন ফরম্যাটের এই ক্লাব শ্রেষ্ঠত্বের আসর। যদিও এখনও এই টুর্নামেন্টের বিরোধিতায় ইউরোপিয়ান ফুটবলের বেশিরভাগ ক্লাব ও ফুটবলার। আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। বদলে গেছে আসরের ফরম্যাট। ফিফা বিশ্বকাপের আদলে এখন থেকে 4 বছর পর পর এই টুর্নামেন্টে অংশ নেবে 32 দল। সেই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হওয়ার অপেক্ষা যুক্তরাষ্ট্রের মায়ামিতে। 2025-এর 15ই জুন এই শহরেই আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ। মায়ামি সহ যুক্তরাষ্ট্রের 11টি শহরের 12টি স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপ। 2026-এ একই দেশে বসবে ফিফা বিশ্বকাপের আসর। তার আগে ক্লাব বিশ্বকাপে হবে আমেরিকার ড্রেস রিহার্সাল। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ড্রয়ের পট। ইউরোপ থেকে অংশ নিচ্ছে সর্বোচ্চ 12টি দল, যেখানে সাম্প্রতিক সময় চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যান সিটি ছাড়াও ক্লাব র্যাঙ্কিংয়ের বিচারে আছে বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড, ইউভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রেডবুল সালজবুর্গ। তবে নেই বার্সেলোনা। ইউরোপের পর সবচেয়ে বেশি দল অংশ নেবে দক্ষিণ আমেরিকা থেকে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি 4টি দল খেলবে ব্রাজিলের। আর্জেন্টিনা থেকে খেলবে 2টি ক্লাব। কনকাকাফ অঞ্চল থেকে অংশ নিচ্ছে মেক্সিকোর 3টি দল ও যুক্তরাষ্ট্রের সিয়াটেল সাউন্ডার্স। আর লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি খেলবে হোস্ট ক্লাব হিসেবে। ওশেনিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি। এএফসি অঞ্চলের 4টি দলের মধ্যে নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। তার পরিবর্তে টুর্নামেন্টে খেলবে সৌদি ক্লাব আল হিলাল। এছাড়া আছে জাপান, দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের 1টি করে ক্লাব। আর আফ্রিকা অঞ্চল থেকে খেলবে মিশর, সাউথ আফ্রিকা, তিউনিশিয়া ও মরক্কোর 1টি করে ক্লাব। সবচেয়ে বেশি ক্লাব ইউরোপ থেকে অংশ নিলেও এই টুর্নামেন্ট ঘিরে ইউরোপিয়ান ক্লাব ও ফুটবলারদের হতাশাটাই বেশি। বছরব্যাপী আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ে ব্যস্ততার পর নতুন এই টুর্নামেন্টের বিরোধিতাও করেছেন অনেকে। তবে সেসব কানে না নিয়েই আসর সফল করতে চায় ফিফা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।